আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো শুরুতেই আসলে আজকে লোডশেডিংয়ের কারণে একটু প্রবলেম। তো আমার এখানে সৌভাগ্যবশত আমি সারাদিন বাইরে থাকার কারণে ইউপিএস অফ রাখছিলাম, যার কারণে ইউপিএসের চার্জ আছে, ওয়াইফাইয়ের কোনো সমস্যা নাই। আর সেকেন্ড কথা হচ্ছে ফোনের চার্জ একটু কম, দেখা যাক আমরা কতক্ষণ পড়াইতে পারি। যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা পড়াইতে পারবো। মোটামুটি ব্যাকআপ ভালো আছে ফোনের, আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আশা করি কন্টিনিউ করতে পারবো, অন্তত 1 ঘন্টা পড়াইতে পারলে এনাফ। তো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। বুঝতে পারতেছি একটু অস্বস্তিকর কন্ডিশন, কিন্তু কোনো অস্বস্তিকর কন্ডিশনে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তা আসি, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যদি সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার থাকে আমি সামনের দিকে আগাবো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা কাজ শক্তি ক্ষমতার এর আগে আমরা 2টা ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। লাস্ট 2টা ক্লাসে আমরা প্রথম ক্লাসে অনলি কাজের ডেফিনেশন দিয়েছিলাম, কাজ কী জিনিস এবং বিভিন্ন ধরনের কাজ, এবং আমাদের লাস্ট ক্লাসে ধনাত্মক ঋণাত্মক কাজ কিভাবে চিনতে হয় সেই জিনিসটা আমরা দেখাইছিলাম, এবং আমরা ধনাত্মক ঋণাত্মক কাজ অলরেডি চিনে গেছি। তা আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, হালকা পাতলা যে বল ভার্সেস সরণের গ্রাফ নিয়ে আলোচনা করব। এটা থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, আগে আমরা এটা করে ফেলবো। এটা তোমরা সাধারণত বইতে খুব একটা পাবা না প্রাথমিক দিকে। আর এরপরে আমরা যে কাজটা করব, এরপর হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম কৃত কাজ দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। অর্থাৎ বলের মান যদি কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, কনস্ট্যান্ট না থাকে, তখন হচ্ছে আমরা কৃতকাজ বের করতে পারি। তখন আমাকে ক্যালকুলাসের হেল্প নিতে হয়। তো প্রথম কথা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ আমরা অলরেডি বের করে ফেলছি, W=F(s) cos θ ফর্মুলা দিয়ে। আর আজকে হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে হবে। তার আগে আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই। হ্যাঁ, এটা দেখানোর পর আমরা পরিবর্তনশীল বলে চলে যাব, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেই জিনিসটা দেখাবো। তো আমি ফাইনালি আবার কনফার্ম করি আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি, তাহলে আমরা শুরু করতে পারবো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করি। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার, এবার আমি সামনের দিকে গমন করি। সব কিছু যেহেতু ক্লিয়ার আছে, আমি সামনের দিকে গমন করি। তো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের প্রথমত আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ভাইয়া, আমি মনে করেন একটা গ্রাফ আপনাকে দিলাম, আমাদের একটা সিচুয়েশন দিলাম। সেই সিচুয়েশনসটা কেমন? এখানে আমাদের হাতে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম। এই বস্তুর উপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেই পরিমাণ বল হচ্ছে F, এবং এই F আমাদের এটা হচ্ছে ধ্রুব বল। এটা কোন ধরনের বল? ধ্রুব বল। তাহলে আমরা ধ্রুব বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগ করার কারণে আমার এই বস্তুটা এখান থেকে সামনের দিকে আগাইতে আগাইতে আমাদের এই পজিশনে জায়গায় পৌঁছাইলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আমাদের বস্তুটা আমাদের এই পজিশনে গেল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমি যদি এটার গ্রাফ আঁকি, আমি মনে করো ধরে নিলাম এখান থেকে এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এখান থেকে আমরা সব কিছু কাউন্ট করতেছি। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স, মানে যার সাপেক্ষে আমরা দূরত্ব বিবেচনা করতেছি। তাহলে রেফারেন্স থেকে সে প্রথমে এতটুকু দূর ছিল, এরপর আমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করতে 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 তার x পরিমাণ সরণ হলো। তাহলে খেয়াল করো, আমরা বল প্রয়োগ করতেছি, তার সরণ হচ্ছে। তাহলে সরণের মান আস্তে আস্তে বাড়তেছে, কারণ বস্তু ক্রমাগত ডান দিকে যাচ্ছে। এর মানে সরণের মান বাড়তেছে, কিন্তু বলের মান কেমন? ধ্রুবক। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে সরণ। এই প্রযুক্ত বল এবং সরণের যদি আমি গ্রাফ অঙ্কন করি, সেই গ্রাফটা কেমন হয় আমরা একটু দেখি।
সেই গ্রাফটা হবে এরকম ভাইয়া, এইদিকে আমি রাখলাম সরণ এক্স আর এইদিকে আমি রাখলাম হচ্ছে প্রযুক্ত বল এফ। খেয়াল করে দেখো, সরণ যখন আমাদের মনে করো এটা এক্স আই, সরণ যখন এক্স আই, ওই মুহূর্তে কিন্তু আমরা একটা বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। আমরা সরণ যখন আরেকটু বাড়লো তখনও প্রযুক্ত বলের মান এফ, সরণ আরও একটু বাড়লো প্রযুক্ত বলের মান এফ, সরণ আরও একটু বাড়লো প্রযুক্ত বলের মান এফ, এতটুকু পর্যন্ত হচ্ছে ফাইনাল সরণ, প্রযুক্ত বলের মান এফ। তাহলে একটু খেয়াল করে দেখো, যতই আমি বল প্রয়োগ করি না কেন বল প্রয়োগটা কিন্তু নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম এফ, কোত্থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম, এই দূরত্বটাকে বলতেছি সরণ এক্স। এখন আমি যদি বলি তোমাকে এখানে বল যেদিকে সরণ এক ওইদিকে, তাহলে কৃতকাজের ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স, বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো এই যে এখান থেকে স্টার্ট করে সে এতটুকু গেল, তার ফাইনাল গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ, এফ ভার্সেস এক্স এর গ্রাফ। কিসের গ্রাফ, এফ ভার্সেস এক্স এর গ্রাফ। এর মানে বল বনাম সরণের গ্রাফ। আচ্ছা, এই অংশটার যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই অংশ যেটা দেখতেছ এই অংশটার আমরা ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফলটা কত হবে তোমরা একটু আমাকে বলো। আমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফটা মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে 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 তার সরণ হচ্ছে, তার সরণের মান আস্তে আস্তে বাড়তেছে যেহেতু বল প্রয়োগ করতেছি, কিন্তু প্রযুক্ত বলের মান অলওয়েজ সেম। তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বল আমি প্রয়োগ করতেছি। এখন আমার কথা হচ্ছে আমি বল প্রয়োগ করা শুরু করছি এখানে, শেষ করছি এখানে, যে পরিমাণ বল আমি প্রয়োগ করলাম সেই বলের মান হচ্ছে এফ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের মান কত, লেখচিত্রে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত দেখি কমেন্টে বলো তো। এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা কত? হ্যাঁ, তানমিন সুলতানা ইস্পাত ঠিক আছে, ইসলাম আশিক ঠিক আছে, শুভ ঠিক আছে, ইসরাত জাহান ঠিক আছে, উমানি মিম ঠিক আছে, হ্যাঁ বাকিদেরও ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি কি যে আমাদের এখানে ভাইয়া এই যে এটা একটা আমাদের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের এখানে এই এটা হচ্ছে আমাদের এক্স আর এতটুকু হচ্ছে আমাদের এফ, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এফ এক্স। এটা যে কথা এটাও সেম কথা না? তাহলে আমাকে বলো এই ক্ষেত্রফলটার মিনিং হচ্ছে এফ এক্স, তাহলে এই ক্ষেত্রফলটা কি মিন করে, এই ক্ষেত্রফলটা দ্বারা কি বোঝায় একটু কমেন্টে বলো তো দেখি। তাহলে যদি ক্ষেত্রফলটা আমার এফ এক্স হয় এটা কি বোঝায়, কার মান বের হইলো, কার মান বের হইলো একটু বলো। একটু কমেন্টে বলি যে আমার ক্ষেত্রফলটা দ্বারা কি বোঝায়, কি বের হইলো একটু কমেন্টে বলো। শুভ এক্স্যাক্টলি কাজ, সাইফুল কাজ, আশিক কাজ, ওকে বাকিদের বলতেছি না, বিমরিয়ম কৃত কাজ, শুভ কৃত কাজ। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুঝতেছি ভাই কৃত কাজ ডব্লিউ। তাহলে আমি কি এখন থেকে একটা কথা বলতে পারি, তোমাকে আমি এফ ভার্সেস এক্স গ্রাফ দিলাম, তাহলে গ্রাফটা হইতে হবে এফ ভার্সেস এক্স। এই এফ ভার্সেস এক্স যদি কোনো গ্রাফ থাকে, ওই গ্রাফে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশ যেটা, তার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করে। পরীক্ষায় তোমাদেরকে দেওয়া থাকবে এফ ভার্সেস একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ দেওয়া থাকার পর সেই গ্রাফ থেকে তোমাকে বলা হবে এখানে কৃত কাজে কত নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা, কৃত কাজ মানেই হচ্ছে এই গ্রাফের এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে আমরা এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা বের করলে কৃত কাজ বের হয়ে যাবে। দেখো উপরে আমি সুন্দর করে, তাই ওই কারণে আমি সুন্দর করে একটা লাইন লিখে দিছি, বল বনাম সময় লেখচিত্রে, বল বনাম সময় আমরা জানি যেটা বনাম আমাদের ওয়াই বনাম এক্স হয় সবসময়, গতিবিদ্যা আমরা পড়াইছিলাম। সময় লেখচিত্রে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কৃত কাজ নির্দেশ করে।
তাহলে এই কথাটা মনে থাকবে কি না? তাহলে আমার এফ ভার্সেস এক্স যদি আমি গ্রাফ দেখি, সাথে সাথে বলবো কৃতকাজ মানে হচ্ছে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কৃতকাজ মানে হচ্ছে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কৃতকাজ মানে হচ্ছে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কথা ক্লিয়ার কি না একটু বলি প্লিজ, কথা ক্লিয়ার কি না একটু বলি। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কি না? ও সরি সরি সরি, আমি সময় কেন লিখছি? সময় না, এটা স্মরণ। স্মরণ, বল বনাম স্মরণ। স্মরণ, এই যে বল স্মরণ, আমি সময় লিখে ফেলছিলাম বলে, বল বনাম স্মরণ হবে। স্মরণ, বল বনাম স্মরণ। এই জিনিসটা হচ্ছে সরাসরি তোমার বইতে পাবা না। আমাদেরকে তোমাদের দরকার কেন? একটাই কারণে, এই ধরনের জিনিসগুলো যাতে তোমাকে সব কিছু ইন অ্যান্ড আউটের সব কিছু যাতে ক্লিয়ার করে দেওয়া হয়। কিন্তু এটা মারাত্মক লেভেলের একটা কোয়েশ্চেন হতে পারে। মানে তুমি যদি এই জিনিসটা না জানো, খুবই হার্ড কোয়েশ্চেন, এই জিনিসটা জানলে খুবই সফট কোয়েশ্চেন। তো আসো আমরা, এখন তো আমাদের জন্য হার্ড না, আমাদের জন্য হচ্ছে একটু সফট কোয়েশ্চেন। আসো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, এই কোয়েশ্চেনের আনসার দেখি কার আগে কে বের করতে পারে। সবাই খাতা কলম নিয়ে আনসার বের করা শুরু করে দিবা। আমি দেখো, আমি মান দিব, আমি মান দেওয়ার সাথে সাথে দেখি কার আগে কে আনসার বের করতে পারে। আমি বললাম নিচের লেখচিত্র থেকে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের মান নির্ণয় করো। কৃত কাজের মান নির্ণয় করো। ওকে, গ্রাফটা দেখো, আমি একটু বড় করে দিই। এদিকে দিলাম এফ, এদিকে দিলাম এক্স। গ্রাফটা দেখো, এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এই গ্রাফ। ওকে, এবার আমি মানগুলা দিই না। আসো, এক্সের একক আমি মিটারে রাখতেছি, বলের একক আমি নিউটনে রাখতেছি, তাহলে বুঝতে পারতেছো কৃতকাজ আমার জুলে আসবে। তো আমি তোমাকে অলরেডি দেওয়া শুরু করলাম। এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 7 মিটার, এটা হচ্ছে 8 মিটার। মানে প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দিয়েছি, এটা 2 মিটার, এটা 4 মিটার, এটা আমার 6 মিটার, এটা 7 মিটার, এটা 8 মিটার। এবার যদি আমি বলি এই পয়েন্টে বলের মান যেটা, এই যে এটা নির্দেশ করে হচ্ছে 5 নিউটন, এটা নির্দেশ করে হচ্ছে 10 নিউটন, এটা নির্দেশ করে হচ্ছে 20 নিউটন। দেখি কার আগে কে আনসার বের করতে পারে। আমি দেখি কার আগে কে আনসার বের করতে পারে। সাইফুল প্রশ্ন করলো এক্স ও ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ হবে না? না, শুধুমাত্র এক্স অক্ষ দ্বারা। আমাদের যদি ওয়াই এক্স এর ফাংশন হয় তখন এক্স অক্ষ দ্বারা আবদ্ধ, এক্স যদি ওয়াই এর ফাংশন হয় তখন ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ। সেগুলো তুমি যোগজীকরণের ম্যাথে পাবা। তবে এখানে আপাতত ওইভাবে চিন্তা না করলে চলে, সবসময় এক্স অক্ষ দ্বারা আবদ্ধ। ফিজিক্সে অলওয়েজ এক্স অক্ষ দ্বারা আবদ্ধ, এটা ফাংশনের উপর ডিপেন্ড করে। কয়েকজন বলে যোগজীকরণ পড়ি নাই। তোমাদেরকে আমি বারবার বলছি, আমি গতিবিদ্যার মধ্যে ফিজিক্সে যতটুকু যোগজীকরণ লাগে ততটুকু যোগজীকরণ আমি ফিজিক্সে তোমাদেরকে অলরেডি গতিবিদ্যায় পড়াইছি। সো তোমার টেনশন করার প্রয়োজন নেই আমার যোগজীকরণ পড়া আছে কি নাই। আমার গতিবিদ্যায় যতটুকু পড়াইছি ততটুকু মোর দেন এনাফ ফর টিচিং ফিজিক্স। ফিজিক্স পড়ার জন্য আমার এতটুকুই এনাফ। ধ্রুব আনসার দিল 87.5। দেখি আমাদের বাকিরা কি আনসার দেয়। এবার আমি আস্তে আস্তে ক্যালকুলেশন শুরু করি। শারমিন আক্তার 80, দুজনের দুই রকম আনসার পাইলাম। দেখি, খেলা এখন গরম চলতেছে। 87.5, 80, 80, 80, 87.5, 5, 5,
বি মরিয়ম হে হে হে। তারপর তারপর তানমিন সুলতানা ইসবা 80। আমি নিজেও জানি না আনসার কত, ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। ওকে, চলতে থাকুক, খেলা গরম। শাহানে হোসেন 87.555। ওকে, আসো আমি ক্যালকুলেশন করা শুরু করে দিই, দেখি কারটা মিলে। প্রথম কথা, আমরা এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে তুমি যত কম ক্ষেত্রফল বানাইতে পারো, এটা তোমার ব্যাপার। তো আমি প্রথমে চিন্তা করলাম এই পুরোটা একটা ট্রাপিজিয়াম, খেয়াল করো এই পুরোটা একটা কি ট্রাপিজিয়াম, কিন্তু এই যে এখান থেকে পুরোটা হচ্ছে এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমন আমরা জানি। ট্রাপিজিয়াম যদি এটা হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই সমান্তরাল বাহু এ, সমান্তরাল বাহু দৈর্ঘ্য বি, এই দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম জানা থাকলে এগুলোর ক্ষেত্রে সবচেয়ে সুবিধা, কারণ তাহলে আর ভেঙে করা লাগে না। তাহলে আমরা বের করব কৃত কাজ সমান, প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি। এটা কত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এই যে এটা আর এটা, তাহলে এই দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্য মান হচ্ছে এতটুকু, এটা 2 মিটার, এটা 4 মিটার, তাহলে 4 থেকে 2 গেলে কত হয় 2, প্লাস নিচের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু মানে 4 মিটার, 2 + 4 ইন্টু লম্ব দূরত্ব মানে হচ্ছে এখান থেকে এতটুকু, এই হাইটটা কত 10 নিউটন, 10 প্লাস এতটুকু আমাদের শেষ। এবার এই অংশটা বের করতে হবে। এই অংশটা বের করতে হলে প্রথমে এই চতুর্ভুজটা নিয়ে নিই, এই চতুর্ভুজ যেটা দেখতেছো এই চতুর্ভুজটা নিয়ে নিই। যেহেতু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা 4 মিটার, এটা 6 মিটার, তাহলে এতটুকু হচ্ছে 2 মিটার, আর টোটালটা হচ্ছে কত 20 নিউটন, তাহলে 2 × 20 প্লাস এটা। এই ক্ষেত্রে আমরা আবার চিন্তা করতে পারি, এই যে অংশটা এটা পুরোটা আরেকটা ট্রাপিজিয়াম, এই যে এতটুকু এটা পুরোটা আরেকটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেখো এটা আর এটা, এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, তাহলে এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 নিউটন, প্লাস এই দৈর্ঘ্যটা কত 20 নিউটন, ইন্টু লম্ব দূরত্ব, তাহলে এই লম্ব দূরত্ব মানে হচ্ছে এটা, এর মানে 6 থেকে 7 মানে হচ্ছে 1 মিটার, তাহলে আমাদের ইন্টু 1 প্লাস বাকি থাকে ছোট্ট একটা অংশ, এই অংশটা একটা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 7 থেকে 8 মিটার মানে হচ্ছে 1 মিটার, আর এইদিকে হচ্ছে আমাদের 5 নিউটন, তাহলে 1 × 5। দেখি ক্যালকুলেশন করে কার সাথে মিলে। 5 × 2 = 10, 4 × 2 = 6, 5 × 6 = 30, প্লাস 20 × 2 = 40, প্লাস 20 আর 5 হচ্ছে 25, 25/2 মানে হচ্ছে 12.5, প্লাস 5 একে 5। এবার হচ্ছে 40 আর 30 মিলে হচ্ছে 70, 70 আর 5 75, 75 আর 10 হচ্ছে 85, 85 আর 2 হচ্ছে 87, 87.5 জুল। এটাই হচ্ছে আমাদের আনসার। যাদের এইটি আসছে আশা করি তাদের ভুল, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। বলো বুঝছি কি না? 87.5 হবে যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। এতটুকু বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলি। তাহলে আমরা কৃতকাজ আমাদের বল ভার্সেস সরণ গ্রাফের ধ্রুব ও নাকি প্রথম পারছে, তাকে চকলেট দিতে হবে, ঠিক আছে? চকলেট কিনে কালকে খাই ফেলিও। চকলেট যেহেতু তুমি খাবা, টাকাটাও নিজের পকেট থেকে দিবা। ওকে, এবার আসি হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু বলি। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু বলি। ধ্রুব চকলেট বলে নে, চকলেট কফি বলছি, যেটাই হোক খাই ফেলি নিজের টাকা দিয়া। এতটুকু আমরা সবাই বুঝছি কিনা এই কনসেপ্টটা? এটা আমাদের গ্রাফ শেষ, এটা ম্যাথও করাই দিলাম।
এবার আসো নতুন কনসেপ্ট, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ওকে, সামনের দিকে আগাই। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আজকে লাখটা কেমন বুঝতেছি না, কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আই ডোন্ট নো। তো আমরা একটু গুছাই দেওয়ার চেষ্টা করি, যতক্ষণই পারি না কেন সংক্ষেপে একটু গুছাই দিই আমরা। তো আসো, আমি একবার ঠান্ডা মাথায় দেখো, আমি একবার বলবো, একবারে আশা করি সবাই বুঝে যাবা, কারণ গতিবিদ্যায় আমরা এই ধরনের কনসেপ্ট পড়াইছি। তো আসো এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো পরিবর্তনশীল বল দ্বারা যদি কৃত কাজ বের করতে হয়, আমরা একটা গ্রাফ আঁকি। যদি আমার ধ্রুব বল হইতো, গ্রাফটা আমার এরকম হইতো, এদিকে এফ এদিকে এক্স রাখলে গ্রাফটা আমার এরকম হইতো। ধ্রুব বল একটা নির্দিষ্ট পরিমাণ বল, কিন্তু এখন মনে করো গ্রাফটা আমাদের এরকম হইলো। এর মানে প্রত্যেকটা সরণের সাথে সাথে বলটা বাড়তেছে কমতেছে এরকম। তো আমি কোত্থেকে কতটুকু নিব, লিমিটটা দিয়ে দিই। শুরু করলাম এক্স আই দিয়ে, শেষ করলাম এক্স এফ দিয়ে। এখন আমাকে যে কাজটা করতে হবে, অলরেডি সবাই জেনে গেছ ভাইয়া, বল ভার্সেস সরণ গ্রাফে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কৃত কাজ নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, তাহলে নিশ্চয়ই তোমরা কৃত কাজ বের করতে পারবা, কারণ এই ক্ষেত্রফলটা হচ্ছে কৃত কাজ। এখন এই ক্ষেত্রফলটা দেখলে আশা করি সবার মনে হয়, যারা আমাদের ইন্টিগ্রেশনে ক্লাস করছিল, কয়েকদিন আগে ইন্টিগ্রেশন শুরু হয়েছিল, যারা ইন্টিগ্রেশনে ক্লাস করছে তারা এটা দেখলেই বুঝে গেছে কি করতে হবে। তাহলে আমরা আসো এখানে দেখি, যদি আমরা গতিবিদ্যা এই ধরনের টার্মগুলো আলোচনা করছি, তো আমরা আবার বলি। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করতে হবে। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেকগুলো অংশে যদি বিভক্ত করি, তো আমরা সিম্পল একটা অংশে বিভক্ত করলাম, আরেকটা অংশে বিভক্ত করলাম, আরেকটা অংশে বিভক্ত করলাম, এরকম সমান সমান অনেকগুলো খণ্ডে বিভক্ত করলাম। তো প্রত্যেকটা খণ্ডের যে প্রস্থ সেটা হচ্ছে ডেল্টা এক্স, প্রত্যেকটা সমান ডেল্টা এক্স, প্রত্যেকটা সমান কি ডেল্টা এক্স। এবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করব। আমরা যে কাজটা করব, এখানে এটা নিব, এখানে এটা নিব, এখানে এটা নিব, এখানে এটা নিব, এখানে এটা, এভাবে যতগুলো পাবো সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিব। তাইলে আমার টোটাল কৃত কাজ কত দেখো, টোটাল কৃত কাজ সমান হচ্ছে, আমি যদি প্রথমেই অংশটা নিই তার জন্য কৃত কাজ হচ্ছে W1 প্লাস, আমি যদি সেকেন্ড অংশটা নিই তার জন্য কৃত কাজ হচ্ছে W2, আমি যদি থার্ড অংশটা নিই তার জন্য কৃত কাজ W3, এভাবে চলতে WN পর্যন্ত যাবে, কারণ আমি n সংখ্যক খণ্ডে বিভক্ত করলাম। আমি কি করলাম, n সংখ্যক খণ্ডে বিভক্ত। তো আমি যেহেতু n সংখ্যক খণ্ডে বিভক্ত করলাম, তাহলে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা খণ্ডের কৃত কাজ ভিন্ন ভিন্ন। আমি ধরে নিলাম প্রথম খণ্ডে বলের মান F1, দ্বিতীয় খণ্ডে বলের মান F2, তৃতীয় খণ্ডে বলের মান F3, এভাবে nতম খণ্ডে বলের মান হচ্ছে Fn। তাহলে প্রথম খণ্ডে বলের মান হচ্ছে F1, এর মানে উচ্চতা F1। আমি এটাকে তো আয়তক্ষেত্র ধরে নিব, আগেই বলছিলাম যোগজীকরণের জন্য আয়তক্ষেত্র ধরে নিতে হয়। তাহলে আয়তক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, উচ্চতা। আমাদের এটা যদি F1 হয়, এটা আমার কত ডেল্টা এক্স, তাহলে প্রথমটা হবে F1 ডেল্টা এক্স। সেকেন্ডটার ক্ষেত্রে বলের মান হচ্ছে F2, তাহলে এটা হচ্ছে F2 ডেল্টা এক্স। থার্ডটার ক্ষেত্রে বলের মান F3, তাহলে এটা হচ্ছে F3 ডেল্টা এক্স। এভাবে চলতে nতমটার জন্য Fn ডেল্টা এক্স। সবার জন্য কিন্তু ডেল্টা এক্স কেমন সমান। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করি, কৃত কাজ W হচ্ছে F1 ডেল্টা এক্স প্লাস F2 ডেল্টা এক্স প্লাস F3 ডেল্টা এক্স, এভাবে চলতেই আছে। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা কোন জায়গায়, পরিবর্তনটা এখানে, সবগুলো F সবগুলো ডেল্টা এক্স, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে n। তো আমরা এটাকে সামেশনের মাধ্যমে, কারণ সবাই তো যোগফল, সামেশনের মাধ্যমে করলে আমরা কি করি, F ডেল্টা এক্স লিখলাম, যেখানে পরিবর্তন সেখানে আমরা I দিলাম, I এর মানটা কত থেকে শুরু
ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত এটা আমার কৃতকাজ নির্দেশ করে। বলো আমরা এটা বুঝছি কিনা, আগে বলো এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো, আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। ওই এতটুকু বুঝছি কিনা কও, আমরা গতিবিদ্যায় এগুলো পড়াইছি। অর্থাৎ যে অংশটা ক্ষেত্রফল বের করবো তাদেরকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতেছে। ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমি ধরে নিলাম প্রথম খণ্ডে, কারণ প্রত্যেকটা খণ্ডে বলের মান ভিন্ন ভিন্ন, তো আমি প্রথম খণ্ডেও কিন্তু একেবারে এক্স্যাক্টলি সেম না। আমরা জানি আমরা অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করলে তখন সেম হয়ে যাবে, এটা নিয়ে আমার টেনশন নাই। তো প্রত্যেকটা প্রথম খণ্ডে ধরে নিলাম বলের মান F1, বলকে সরণ দ্বারা গুণ দিলে কৃতকাজ, বলকে সরণ দ্বারা গুণ দিলে কৃতকাজ, এভাবে প্রত্যেকটা খণ্ডে বের করলাম, সবাইকে যোগ করে টোটাল কৃতকাজটা পাই গেলাম। এখন এখানে কি আছে, এরর আছে। এবার আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে যদি এরকম হয় n টেন্ডস টু ইনফিনিটি, এর মানে এখানে যে খণ্ড করলাম n সংখ্যক খণ্ড যদি অসীম সংখ্যক খণ্ড করি, আচ্ছা বলো তো আমি 10টা খণ্ড করলে ডেল্টা এক্স এর মান যা আসবে, 20টা খণ্ড করলে ডেল্টা এক্স আরও ছোটো হবে না, 30টা খণ্ড করলে আরও ছোটো হবে না, 100টা খণ্ড করলে আরও ছোটো হবে না, 200টা খণ্ড করলে আরও ছোটো হবে না। মানে তুমি সেম জিনিসকে যত বেশি খণ্ডে বিভক্ত করবা তত চিকনা হবে। এভাবে চিকনা হইতে 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 তাকে যদি অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করি তাহলে ডেল্টা এক্স এর মান টেন্ডস টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে খুব সিম্পলভাবে বলতে পারি, কি বলতে পারি, W ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। ডেল্টা এক্স টেন্ডস টু 0 বলা যে কথা, n টেন্ডস টু ইনফিনিটি বলা সেম কথা, কারণ n যতই অসীমের কাছাকাছি যায় ডেল্টা এক্স তত শূন্যের কাছাকাছি যায়। এফ আই ডেল্টা এক্স, আই এর মান 1 থেকে n পর্যন্ত। আর আমরা তোমাদেরকে বলছিলাম যদি এটা শূন্যের কাছাকাছি হয়ে যায় তখন এটাকে আমরা আর এভাবে লিখি না, এই পুরো জিনিসটার বদলে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিই, এফ ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হলে তখন তাকে আমরা বলি ডিএক্স, এফ ডিএক্স, এটা হচ্ছে কৃতকাজ। W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, বলো বুঝছি কিনা। তাহলে আমরা যে কাজটা করব, এফ ডিএক্সকে যোগজীকরণ করে দিলে টোটাল কৃতকাজটা পেয়ে যাব। এবার কৃতকাজ থেকে শুরু, xi থেকে, xi থেকে শুরু করে xf পর্যন্ত, কারণ dx আছে মানে x এর লিমিট, x এর লিমিট xi থেকে xf পর্যন্ত। তাহলে xi থেকে শুরু করে xf পর্যন্ত কি পরিমাণ কাজ করলাম সেই জিনিসটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। বলো বুঝছি কিনা। এতটুকু আমরা বুঝছি কিনা ক্লিয়ার করেই। খুবই সোজা লাগতেছে না? ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার গতিবিদ্যায় তোমাকে আমি আরেকটা টেকনিক শিখেছিলাম, সেই টেকনিকের মাধ্যমে এটা বের করে দেখাই। আসো ভাই, আমরা এত শত কিছু বুঝি না, আপনি যে এটা পাবেন এটা আমরা অন্য মেথডে সরাসরি বলে দিতে পারি। আমরা গতিবিদ্যা একটা তোমাকে টেকনিক দেখাইছিলাম কিভাবে আমার সরাসরি বলতে হয় ইন্টিগ্রেশনটা কত হবে। দেখো ইন্টিগ্রেশনটা কত হবে আমরা সরাসরি বলতেছি। গতিবিদ্যা আমরা শিখেছিলাম এরকম, এক্স অক্ষের দিকে এক্স আছে, ওয়াই অক্ষের দিকে এফ আছে। ভাই এটাই হচ্ছে আমার গ্রাফ, হোয়াট এভার, নো প্রবলেম, যে টাইপেরই গ্রাফ হোক না কেন। এটা শুরু হচ্ছে এক্স আই মানে হচ্ছে ইনিশিয়াল, আর এটা শেষ হচ্ছে এক্স এফ দিয়ে মানে হচ্ছে ফাইনাল ভ্যালু। তো আমরা বলছিলাম হচ্ছে তোমরা এভাবে চিন্তা করবা, এই পুরো জিনিসটাকে অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত করতে হবে। তো আমি ক্ষুদ্র একটা খণ্ড নিই, এই ক্ষুদ্র একটা খণ্ড যেটা নিব এটা হচ্ছে এই যে ক্ষুদ্র একটা খণ্ড। তাহলে ক্ষুদ্র যে খণ্ড আমরা গতিবিদ্যা এভাবে পড়াইছিলাম, এই ক্ষুদ্র খণ্ড যেটা, এই ক্ষুদ্র খণ্ডের যে প্রস্থ তাকে আমরা বলতেছি ডিএক্স। কেন?
এই খণ্ডটা এত বেশি ক্ষুদ্র যে এটা শূন্যের কাছাকাছি। যখন এই শূন্যের কাছাকাছি কাউকে পাইয়াছি তখন তাকে আমি ডিএক্স বলিয়াছি। আমরা কিন্তু গতিবিদ্যায় এই জিনিসটাই আসলে কইয়াছি। তাহলে আসো আমরা এটা ডিএক্স বলতে পারি। আর এখানে বলের মানটাকে নাম দিলাম হচ্ছে এফ। তাহলে এই ক্ষুদ্র যে স্লাইসটা, ক্ষুদ্র একেবারে চিকন একটা স্লাইস, এই স্লাইসের মধ্যে খেয়াল করে দেখো এই প্রস্থ, মনে করে এই কলমটা হচ্ছে সেই স্লাইস, প্রস্থটা হচ্ছে ডেল্টা ডিএক্স, দৈর্ঘ্যটা হচ্ছে এফ। বলকে ডিএক্স দ্বারা গুণ করলে টোটাল এরিয়াটা পেয়ে যাব না? এই ছোট্ট অংশটার এরিয়া হচ্ছে এফ ডি এক্স। কিন্তু আমি টোটাল এরিয়া জানতে চাচ্ছি, ইন্টিগ্রেশন করে দিব। ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, লিমিট কার? এক্স এর। এক্স এর লিমিট কোথা থেকে শুরু? এক্স আই থেকে। কোথায় শেষ? এক্স এফ। এটাকে বলে আপার লিমিট, এটাকে বলে আমাদের লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। আর আমরা জানি এফ ভার্সেস এক্স গ্রাফে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল, এটা কিন্তু সেই কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, এটা কৃতকাজ নির্দেশ করে। এখন থেকে আমরা যেখানেই কৃতকাজ সাথে সাথে বলে দিব, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এবার অনেকে বলে ভাইয়া ভেক্টর, আপনি তো এখানে তো শুধু মান বিবেচনা করছেন, দিক বিবেচনা করেন নাই। ভাই সিম্পল কথা, আমরা জানি ভাইয়া ডাব্লিউ ইকুয়ালস টু কী জানি আমরা? এফ এক্স জানি না? যখন আমি ভেক্টর আকারে বলছিলাম এটা হয়ে গেছিল এফ এক্স কস থিটা, যাকে আমরা চাইলে এফ ভেক্টর ডট এক্স ভেক্টরও বলতে পারতাম। সিমিলারলি এখানে সংক্ষেপে আমরা বলে দিই ভাইয়া ডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা বললেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, ভেক্টর আকারে। যদিও এটা আমাদের খুব একটা কাজে লাগে না, আমাদের যতগুলো আমরা করি প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় জানো? থিটার মান আমাদের 0, থিটার মান 0 হলে কস 0-র মান হচ্ছে 1। তখন আমরা বলতে পারি আমাদের এখান থেকে, তখন আমরা বলতে পারি এই জিনিসটা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। মানে থিটার মান আমরা যতগুলো করি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো আমরা থিটার মান 0 পাচ্ছি। যদি থিটার মান আমরা 0 ডিগ্রি না পাই তখন আমাকে এখানে থিটার মানটা বসাইতে হবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো করবো ওগুলোতে বসানোর প্রয়োজন নাই, কারণ তুমি দেখবা ক্যালকুলেশন করলে বল যেদিকে সরণ একই দিকে অথবা ভিন্ন দিকে, আর সেটা আমার চিন্তা করার দরকারও নাই। আমরা বলছিলাম বলের দিকে সরণ হলে ধনাত্মক, বলের বিপরীতে সরণ হলে ঋণাত্মক, এটা আমরা আগেই বলছিলাম। সো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা খুব আরামসে করতে পারবো। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা ভাইয়া বলি তো প্লিজ? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? হাবিবুল ইসলাম শুভ, 0 আসবেই তো আয়তক্ষেত্র হয়ে যাবেন। আসলে জিনিসটা শুভ, তোমাকে আমি একটা কথা বলি, তুমি গতিবিদ্যার ক্লাস ঠিকভাবে করছো কিনা আমি জানি না, আমি তোমাকে একটা কথা বলি। দেখো তুমি জাস্ট সিম্পল চিন্তা করো ভাই, তুমি যদি এতটুকু অংশ কাউন্ট করতা, এটা কি আসলে আয়তক্ষেত্র? না ভাইয়া, এটাকে আমার আয়তক্ষেত্র দেখে মনে হচ্ছে না। তুমি যদি আরেকটু ছোট করে দাও, এটা এরকম, তাও আয়তক্ষেত্র মনে হচ্ছে না। এবার করতে করতে তুমি তাকে একেবারে শূন্য, আমার তো শূন্য দেখানো সম্ভব না, তখন এটাকে আমার সরল রেখা মনে হবে এবং তখন এটাকে আমরা আয়তক্ষেত্রের মতো চিন্তা করতে পারি। বুঝছো কথাটা? ওই কারণে আমরা বলতেছি যখন একেবারে ক্ষুদ্র, ডিএক্স মানে হচ্ছে শূন্যের কাছাকাছি ক্ষুদ্র, তখন ভাই এই অংশের মধ্যে এফ একটাই, পরিবর্তন নাই। তখন আমরা বলতে পারি বল ইন্টু সরণ। আমাদের এফ এটা, ডিএক্স এটা, ক্ষেত্রফলটা বের করলাম এফ ডিএক্স। এবার হচ্ছে আজকের জন্য লাস্ট কনসেপ্ট, ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বের করতে হয়। আমরা স্প্রিংয়ের জন্য করব। কার জন্য করব? স্প্রিংয়ের জন্য আমরা এখন করে তোমাকে দেখাবো। তো একটু খেয়াল করে দেখি আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো এখন থেকে তাহলে আমরা দেখলাম কি ভাইয়া, আমরা যখন বলা হবে আমাদেরকে কৃতকাজ বের করো, তখন আমি প্রথমে চিন্তা করব এটা কি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ নাকি আমাদের এটা ধ্রুব বল দ্বারা কৃতকাজ। ধ্রুব বল দ্বারা কৃতকাজ হয় ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। আর যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ
ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স অথবা এফ ডিএক্স কস থিটা। এটা হচ্ছে আমাদের সিম্পল কাহিনী। এবার আসো আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে করি। গত ক্লাসে স্প্রিং নিয়ে অনেক কথা বলছিলাম, আজকে স্প্রিংয়ের কাহিনীটা আমরা দেখব, স্প্রিংয়ের কাহিনীটা দেখব। তো প্রথমে আমরা স্প্রিংয়ের ইন্ট্রোডাকশান দেখি, যে ইন্ট্রোডাকশানটা আমাদের শুরুতেই লাগবে, কিন্তু তোমাদের বইতে পারফেক্টলি জিনিসটা নাই, কারণ এই অধ্যায়ে প্রশ্ন আছে, কিন্তু এই অধ্যায়ে স্প্রিংয়ের মেইন কনসেপ্ট না। স্প্রিংয়ের মেইন কনসেপ্ট আমরা আরও পরবর্তী অধ্যায়ে পাবো। আমাদের সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি 8 নম্বর অধ্যায়ে, এখানে আমাদের পাবো না। তাও যেগুলো জানা লাগে সেগুলো আমরা বলি। হ্যাঁ, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। একটি স্প্রিং এখানে আটকা পড়ে আছে। গত ক্লাসে আমরা বলছিলাম এটা হচ্ছে তার সাম্যাবস্থান। আমরা আবারও বলতেছি ভাইয়া, এটা হচ্ছে তার কোন অবস্থান? এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে একটি স্প্রিংকে আমি বল প্রয়োগ করে প্রসারিত করলাম। স্প্রিংটাকে প্রসারিত করে আমি এতটুকু করলাম। তাহলে বর্তমানে স্প্রিংটা এখানে আছে। কেন ভাইয়া এখানে আছে? কারণ আমি স্প্রিংয়ের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। যখনই আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, স্প্রিং বিপরীত দিকে এফএস পরিমাণ প্রত্যয়নী বল দিল। এটাকে আমরা বলতে পারি স্প্রিংয়ের জন্য প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে স্থিতিস্থাপক বল। তো স্থিতিস্থাপকতা কথাটার মানে কি? কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তাকে পরিবর্তন করলে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার প্রবণতা, এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। সাম্যাবস্থায় আমার স্প্রিংটা এভাবেই ভালো ছিল, তোমার যে একটু মনে করো তোমার ভিতর যে একটু ঝামেলা আছে, সেই ঝামেলার কারণে তুমি স্প্রিংটাকে দিলা একটা টান। এই যে স্প্রিংটা কিন্তু এভাবে থাকার কথা, টেনে যে লম্বা করলা, সে চাইবে আবার তার আগের অবস্থায় রিটার্ন যাইতে। এই আগের অবস্থায় রিটার্ন যাবে কার কারণে? এই বিপরীত দিকের এফএস বলের কারণে। যে বলের কারণে আগের জায়গায় রিটার্ন যায় সেই বলটাকে আমরা বলি প্রত্যয়নী বল। কি বল বলি ভাইয়া? প্রত্যয়নী বল বলি। বা স্থিতিস্থাপকতা বজায় থাকে যে বলের কারণে, তাকে বলি স্থিতিস্থাপক বল। এটাকে প্রত্যয়নী বলও বলা যায়, স্থিতিস্থাপক বলও বলা যায়। এবার প্রথম কথা আমি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের এখানে মনে করো সরণ হলো এক্স পরিমাণ, অর্থাৎ তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে এক্স পরিমাণ প্রসারিত করলা। এবার দেখি তোমাকে আমি কোয়েশ্চেন করি দুইটা। কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর দিয়ে সবাই আনসার দিবা। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কেমন, ধনাত্মক নাকি ঋণাত্মক? আমি একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে প্রসারিত করলাম, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কেমন, ধনাত্মক নাকি ঋণাত্মক? আনসার দিবা। আর 2 নম্বর দিয়ে আরেকটা আনসার দিবা, স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ কেমন? এই দুইটা আনসার তোমাদের থেকে চাই। যারা পারবা না তারা বাসায় বসে বসে 10 বার কান ধরে উঠবোস করবা। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কেমন? সবাই পারতেছে, কেউ কান ধরা লাগবে না। কয়েকজন হচ্ছে একটু চালাক, তারা একও বলে নাই, দুইও বলে নাই, পজিটিভ নেগেটিভ বলছে। তারা জানে যে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। তারা একও বলে নাই, দুইও বলে নাই, 1-2 বলে তো স্পেসিফিক, তারা বলছে পজিটিভ নেগেটিভ যা হয় আর কি, যে যেটা নেয়। তা আসো তাহলে আমাদের সিম্পল, আমরা গত ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছি। ভাইয়া তোমাকে বলছি স্থিতিস্থাপক বল দ্বারা, স্থিতিস্থাপক বল কোনটা? এটা। এই বল কোন দিকে? এই দিকে। সরণটা কোন দিকে? এই দিকে। এর মানে বল এই দিকে, সরণটার উল্টা দিকে, কারণ প্রসারিত হচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। দ্যাট মিনস আমরা সুন্দর করে বলতে পারি এক্ষেত্রে আমার কৃত কাজ কেমন? ঋণাত্মক।
এবার প্রমাণ করে দিতে পারবো যে অ্যাকচুয়ালি আসলে ঋণাত্মক হয়। এবার হচ্ছে স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ কেমন। তাহলে স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজটা কেমন দেখি। স্থিতিস্থাপক বলের বিপরীতে মানে কি, এটা আমার স্থিতিস্থাপক বল, এটার দিকে না, এটার উল্টা দিকে, উল্টা দিকে কে আছে, প্রযুক্ত বল। তাহলে এটার বিপরীত বল মানে হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কেমন, ধনাত্মক। কারণ প্রযুক্ত বলটা আমার যেদিকে, এখানে আমার সরণটাও সেম দিকে, দ্যাট মিনস এখানে আমার কৃত কাজটা হচ্ছে ধনাত্মক। আজকে আমরা ইকুয়েশন বের করলে তুমি দেখবা ধনাত্মক ঋণাত্মক এভাবে পেয়ে যাচ্ছ। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলি, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু বলি। সাইফুল ভাইয়া, মধ্যবর্তী কোণ শূন্য হলে বল আর সরণের ডট গুণফল করে কোনো ফায়দা হবে? ফায়দা না ফায়দা কোনো ব্যাপার না। যে আমাদের যদি মনে করো আমাদের মধ্যবর্তী কোণ শূন্য, তাহলে আমাদের ডট গুণন বলা যে কথা, না বলাও সেম কথা, কারণ cos 0 মান হচ্ছে 1, এটার আলাদা কোনো ফায়দা নাই। যখন কোণ শূন্য নয় তখন আমাদের এটা ফায়দা আছে। স্নেহা ইসলাম একটু রিপিট করার জন্য বলতেছি, দেখো আমরা রিপিট করি। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি রিপিট করতে যাই তুমি একটু খেয়াল করে দেখো যে ভাইয়া আমাদের এখানে যে আমরা বল প্রয়োগ করলাম, এই যে স্প্রিংটা সাম্যাবস্থায় ছিল, এই স্প্রিংটাকে আমি বল প্রয়োগ করে টেনে লম্বা করলাম। গত ক্লাসে আমরা বলছিলাম যখন একটা স্প্রিংকে টানবো, আমার প্রযুক্ত বলের বিপরীতে স্প্রিংও আমাকে একটা বল প্রয়োগ করবে, যে বলের কারণে স্প্রিং আবার ছেড়ে দিলে আগের অবস্থানে চলে যায়। কেন? তার ভিতরে একটা বল তৈরি হয়, এই বলটাকে আমরা বলি প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বল যেটা, এটাকে আরেকটা নাম হচ্ছে স্থিতিস্থাপক বল। এই বলের কারণে স্প্রিংটি আবার আগের অবস্থানে ফেরত যায়। তাহলে আমি যখন স্প্রিংটাকে টানতেছি, ওই মুহূর্তে প্রযুক্ত বল এইদিকে, প্রত্যয়নী বল এইদিকে, আর স্প্রিংটাকে এখান থেকে সরাইয়ে এখানে আনলাম, এর মানে সরণের দিক হচ্ছে এইদিকে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এখন আমার প্রশ্ন হলো, এই বলের জন্য কৃত কাজ কেমন? এই বল যেদিকে, এই বল হচ্ছে এইদিকে, সরণটা আমার এইদিকে, বল এবং সরণ বিপরীতমুখী মানে কৃত কাজ ঋণাত্মক। আর স্থিতিস্থাপক বলের বিপরীতে মানে এটা না, এটার বিপরীত মানে উল্টা, এটার জন্য কৃত কাজ কেমন? এটা যেদিকে, সরণ একই দিকে, কৃত কাজ ধনাত্মক। স্নেহা আনসার পাইছো আশা করি। ওকে, এবার আসো ভাই, আমরা এটা বুঝে গেলাম। এবার তোমাদেরকে আমরা হুকের সূত্র পড়াবো। এটা কোনো দরজার হুক না, এটা বিজ্ঞানী হুক। তাহলে আমরা হুকের সূত্রটা মেইনলি আমরা পাবো হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে, তাও আমরা এখানে হালকা করে বলবো, তবে আমি আমার স্টাইলে পড়াবো। তাহলে আসো, তোমাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনগুলোর আনসার দিবা। আমি কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনের আনসার দিবা। আমি একটি স্প্রিং এখানে সাম্যাবস্থায় আছে, আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম, যে বল প্রয়োগ করে স্প্রিংটাকে এতটুকু পর্যন্ত টেনে ধরে রাখছি, মানে এরকম টেনে ধরে রাখছি এই পরিমাণ বল প্রয়োগ করে। এই বলটাকে নাম দিলাম হচ্ছে F1। এই F1 পরিমাণ বল প্রয়োগ করে আমি তাকে টেনে ধরে রাখছি, তার জন্য বিপরীত দিকে একটা প্রত্যয়নী বল কাজ করতেছে Fs1। এই যে এই ক্ষেত্রে স্প্রিংটাকে আমি সরাইছি কি পরিমাণ, x1 পরিমাণ সরাইলাম। এবার আমি বললাম না, আমি আরও বেশি বল প্রয়োগ করব। এই পরিমাণ বল প্রয়োগ করলে যদি স্প্রিংটা এতটুকু লম্বা হয়, আরও বেশি বল প্রয়োগ করলে আরও বেশি লম্বা হবে না? অবশ্যই। তাহলে আমি আরও বেশি বল প্রয়োগ করলাম, আমার বলের অভাব নাই, প্রচুর বল, প্রচুর তেজ। কারণ সুকান্ত আমাদের কি সুকান্ত ভট্টাচার্য না লিখছে 18 বছর বয়স, তেজোদীপ্ত, তেজে উদ্দীপ্ত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাম্যাবস্থান থেকে এবার আমি সরাইছি কতটুকু, এবার তাকে আমি এই পরিমাণ সরাইলাম, এর মানে x2 পরিমাণ। এক্ষেত্রে প্রযুক্ত বলের মান হচ্ছে F2 আর প্রত্যয়নী বলের মান হচ্ছে Fs2। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, F1 এবং F2 এর মধ্যে কে বড়? বড় ছোট নাকি দুইটা সমান? জাতির বিবেকের কাছে প্রশ্ন, দেখি জাতির বিবেক কি বলে। জাতির বিবেক কি বলে আমরা একটু দেখি।
শাহনেওয়াজ সায়েম স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিক্রি সমানুপাতিক। এই তোমরা কি হুকের সূত্র 9 10 পড়ছো? যদি পড়ো তো আলহামদুলিল্লাহ, আমার এখন কষ্ট কম হবে, সরাসরি বলে দিতে পারবো। হ্যাঁ, সবাই লাইনে চলে আসছে। অফকোর্স ভাইয়া F2 বড়। তোমার বললাম যে F1 বড় না F2 বড়, তুমি বলছো অফকোর্স F2 বড়। দেখতে হবে না কার স্টুডেন্ট, হোয়াট এ কনফিডেন্স লেভেল। হ্যাঁ, F2টা বড়। আসলে তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো তো, এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করতাম X1 বড় নাকি X2 বড়, তুমি অবশ্যই আমাকে বলতে ভাইয়া X2টা বড়। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, আমাদের যত বেশি বল প্রয়োগ করব স্প্রিংটার সাম্যাবস্থান থেকে সরণ তত বেশি হবে। এর মানে F ইজ প্রপোর্শনাল টু X বলা যায় কি না? বলো, F ইজ প্রপোর্শনাল টু X বলা যায় কি না? F ইজ প্রপোর্শনাল টু X বলা যায় কি না? যায়। যত বেশি বল তত বেশি সরণ, যত বেশি বল তত বেশি সরণ। ওকে, নেক্সট। তাহলে আমি যদি বলি Fs এটা প্রপোর্শনাল টু হবে -x, কেন বলো তো? কারণ ভাইয়া F বাড়ে মানে কি, প্রযুক্ত বল বাড়তেছে মানে কি, প্রত্যয়নী বল বাড়তেছে না। বারবার একটা কথা বলছিলাম, প্রযুক্ত বল আর প্রত্যয়নী বল কিন্তু কি পরস্পর সমান ও বিপরীতমুখী। তুমি এইদিকে যে পরিমাণ প্রয়োগ করতেছো স্প্রিংও সেই পরিমাণ প্রয়োগ করতেছে, প্রত্যয়নী বল। এখন আসি, তাহলে আমি একটা কথা বলতে পারি, প্রযুক্ত বল বাড়া মানে প্রত্যয়নী বল বাড়া, তাহলে প্রত্যয়নী বলটাও সরণের সমানুপাতিক। তবে কাহিনী আছে, প্রযুক্ত বল এবং সরণ একই দিকে, আর প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে, ওই কারণে একটা মাইনাস চিহ্ন আসছে স্প্রিংকে যখন প্রসারিত করতেছি। ওকে, এবার আসো, আমি এখান থেকে F ইকুয়ালস টু একটা ধ্রুবক K ইন্টু X বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি Fs ইকুয়ালস টু হচ্ছে K ইন্টু -x, এর মানে Fs ইকুয়ালস টু হচ্ছে -kx। তাহলে আমরা এখান থেকে যে আমরা K পাইলাম, এই Kটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এটা নিয়ে আমরা অনেক বেশি অ্যানালাইজ করবো হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে, অথবা এটাকে আমরা বলি হচ্ছে বল ধ্রুবক, স্প্রিংয়ের বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা স্প্রিংয়ের বল ধ্রুবক। প্রশ্ন হলো এটার একক কি, আসো এটার এককটা বের করি। F ইকুয়ালস টু যদি kx হয় তাহলে k এর মান কত? F ডিভাইডেড বাই x। F এর একক হচ্ছে নিউটন, k এর একক হচ্ছে মিটার। এর মানে k এর x এর একক হচ্ছে মিটার, তাহলে k এর একক হবে কি? নিউটন পার মিটার। এতটুকু মাথায় রাখলে দ্যাটস মোর দেন এনাফ। তাহলে আমরা অলরেডি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কি জেনে গেলাম। এখান থেকে দেখলাম F ইকুয়ালস টু kx আর Fs ইকুয়ালস টু -kx। Fs ইকুয়ালস টু কত? -kx। বলো মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা? এটাকে আবার হুকের সূত্র বলা হয়। আমরা আলাদা করে বলবো 6 নম্বর অধ্যায়, 7 8 নম্বর অধ্যায়, এখন বলবো না। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কারণ এখন তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করো স্থিতিস্থাপক সীমা কি, যারা জানে না, তো আমি এত কথা বলবো না। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর আমাদের পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, সেখান থেকে আমরা আবার চাইলে এই ধরনের জিনিসগুলো বলতে পারি। স্প্রিংয়ের ক্ষেত্রে আবার আমরা বলতে পারি বল এবং সরণ পরস্পর সমানুপাতিক। আবার পীড়ন বিকৃতি পাবো হচ্ছে আমাদের 7 নম্বর অধ্যায়ে। ওকে ভাইয়ারা, তাহলে আসো ফাইনালি আমরা এখন কৃতকাজ বের করা শিখব। দেখো, কৃতকাজ বের করা তোমাদেরকে শিখাচ্ছি। F আর Fs। তো আমি তোমাকে একটা কথা বলি, দেখো তোমাকে জিজ্ঞেস করতেছি, আমি বলে দিই। দেখো, একটা স্প্রিংকে তুমি টানতেছো, হ্যাঁ, একটা স্প্রিংকে তুমি এখান থেকে টেনে যখন এখানে নিয়ে গেছো, যে পরিমাণ বল তুমি যখন এখানে নিয়ে গেছো, বলের মান আরও বেশি। যখন এখানে নিয়ে গেছো, বলের মান আরও বেশি। যখন এখানে নিয়ে গেছো, বলের মান আরও বেশি।
যখন এখানে নিয়ে গেছো বলের মান আরও বেশি। তাহলে বলো তো স্প্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা কৃতকাজ বের করব, স্প্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা কৃতকাজ বের করব, এটা কি ধ্রুব বল দ্বারা কৃতকাজ নাকি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ? তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, তোমরাই হচ্ছে জাতি, জাতির বিবেকের কাছে প্রশ্ন, এটা কি ধ্রুব বল দ্বারা নাকি পরিবর্তনশীল বল দ্বারা হবে? স্প্রিং যদি বলে তাহলে এটা কি ধ্রুব বল দ্বারা নাকি পরিবর্তনশীল বল দ্বারা? একটু বলো, একটু বলো। আমি ফোনে চার্জ আছে কিনা দেখি। ওহ, আর বেশিক্ষণ টানা যাবে না। অবভিয়াসলি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। দ্যাট মিনস আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফর্মুলা করব ইন্টিগ্রেশনের ফর্মুলা, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। এবার দেখো, ভালো করে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, সেটা কি। তুমি যদি ধরো ভাইয়া প্রাথমিক অবস্থায় সে সাম্য অবস্থায় ছিল, সরণ হচ্ছে 0, এর মানে এক্স এর মান কত? 0। আর এখান থেকে তাকে টেনে লম্বা করলাম এক্স পরিমাণ, এখানে এক্স এর মান হচ্ছে এক্স। যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে এফ, প্রত্যয়নী বল হচ্ছে এফ এস। এবার তোমাকে প্রশ্ন করা হলো দেখো, আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকাজ কত? উপরের চিত্র যেটা আছে এই চিত্রের জন্য আদি সরণ 0, শেষ সরণ এক্স, তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকাজ কত? কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স, কত থেকে? এক্স আই থেকে এক্স এফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ, এখানে এফ মানে কি? স্থিতিস্থাপক বল দ্বারা, এর মানে এখানে বসবে হচ্ছে এফ এস ডি এক্স। কোত্থেকে শুরু? লিমিট 0 থেকে, শেষ কোথায়? এক্স এ। একটু আগে বলছি ভাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে এক্স, এফ এস এর মান কত? এফ এস সমান মাইনাস কে এক্স। একটু আগেই বলছি মাইনাসটা কেন আসছে? দিকের কারণে। কৃতকাজ ঋণাত্মক হয় কেন? দিকের কারণে। তাহলে আসো মাইনাস কে এক্স ডি এক্স যোগজীকরণ করব, এই মাইনাস কেটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে, বাকিটা হচ্ছে 0 থেকে এক্স, এক্স ডি এক্স। আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। পাওয়ার একবারে ডিভাইডেড বাই পাওয়ারের সাথে নতুন পাওয়ারটা নিচে বসে, প্লাস যোগজীকরণ ধ্রুবক সি। কেন যোগজীকরণ ধ্রুবক সি ইউজ করা হয় সেটা ম্যাথমেটিক্সের কাজ, আমার কাজ না। আর এখানে যদি আমার লিমিট দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যোগজীকরণ ধ্রুবক সি দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না সেটাও ম্যাথমেটিশিয়ানদের কাজ, আমার কাজ না। এবার আসি মাইনাস কে ইন্টু এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হবে পাওয়ার আছে 1, 1টা হয়ে যাবে 2, নিচে নতুন পাওয়ার 2, থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে। ওকে, এবার আসো পরের লাইন, এবার দেখো, তাহলে আমরা পরের লাইন লিখি ইকুয়ালস টু এ মাইনাস কে, এই 2টাকে বের করে নিয়ে চলে আসি সুবিধার জন্য, মাইনাস কে বাই 2, ভিতরে থাকে এক্স স্কোয়ার, উপরে এক্স, নিচে 0। এবার দেখো এখানে আছে ডি এক্স, এই কথাটার মানে হচ্ছে লিমিট হচ্ছে এক্স এর লিমিট, তাই এক্স এর লিমিট মানে কার মান? এক্স এর মান। তাহলে আমরা এখানে বসাবো মাইনাস কে বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুইবার লিখবো। এই এক্স এর জায়গায় প্রথমে দিব আপার লিমিট এক্স মাইনাস লোয়ার লিমিট 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? মাইনাস কে বাই 2 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো এটা কিন্তু স্থিতিস্থাপক বল দ্বারা, স্প্রিং ধ্রুবক সবসময় ধনাত্মক রাশি, এক্স স্কোয়ার সেটাও ধনাত্মক রাশি, তাহলে কৃতকাজ কেমন হচ্ছে? ঋণাত্মক। এখান থেকে এখানে যাওয়ার কারণে কৃতকাজ ঋণাত্মক। কার জন্য? স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকাজ। মান আসছে কিনা?
আসছে। তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক W = ½ kx²। বলো বুঝছি কিনা? ঋণাত্মক কেন আসছে সেটা আমরা বুঝে গেছি, আমরা আগেই জানতাম ঋণাত্মক হবে। আমরা বুঝছি কিনা? কঠিন লাগতেছে এখন সোজা না? আমি ওই জন্য গতিবিদ্যার মধ্যে তোমাদেরকে এগুলো সুন্দর করে বুঝাই ফেলছি, কারণ কষ্ট বারবার করতে হয় না, একবার করতে হয়, তবে টেকনিক্যালি। উম্মেহানি মিম প্রত্যয়নী বললে হবে না, স্থিতিস্থাপক বল যে কথা, প্রত্যয়নী বলো সেম কথা, যে কোনো একটা বললেই হবে। এখন পরীক্ষায় খাতায় কোনটা থাকবে আমি কেমনি জানি? ওই কারণে আমি দুইটা নামই বলে দিচ্ছি। আমি তোমাকে বলেই দিছি প্রত্যয়নী যে কথা, স্থিতিস্থাপক বলো সেম কথা। খাতায় প্রত্যয়নী থাকলে প্রত্যয়নী দিয়ে করবা, স্থিতিস্থাপক বললে স্থিতিস্থাপক দ্বারা করবা। যেমন তোমার নাম হচ্ছে উম্মে হানি মিম, এখন তোমাকে যদি বলা হয় উম্মে তাও তুমি, হানি তাও তুমি, মিম তাও তুমি। যদি কেউ রসিকতা করে বলে হানি হতো তো মধু, মধু তাও তুমি, তাহলে জিনিসটা হচ্ছে এমন, তুমি জাস্ট ভিন্ন ভিন্ন নাম, জাস্ট লাইক দ্যাট। আবার মনে করো অনেকেও যদি মনে করে মিমকে ডিম বলে, সেটাও আমার কিছু করার নাই, যেটা হয়তো বান্ধবীরা বলতে পারে, আমাকে আবার কিছু বলিও না। এই দেখো তোমাদেরকে এখন একটা ম্যাজিক দেখাবো, নতুন আর একটা প্রমাণ দেখাবো। অনেকে বলবা কি না কি প্রমাণ দেখাবে, দেখো প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি। স্থিতিস্থাপক বলের বিপরীতে, স্থিতিস্থাপক বলের যদি বিপরীতে হয়, এখানে বল কোনটা বসবে? স্থিতিস্থাপক বলের বিপরীতে আছে হচ্ছে F, তাহলে এখানে বসবে F। F সমান কত? অনলি kx। মাইনাসটা বের হয়ে যাবে, মাইনাসটা থাকবে না, মাইনাসটা থাকবে না, মাইনাসটা থাকবে না। এবারে বলো স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজের ফর্মুলা কেমন ছিল? কৃতকাজ কেমন ছিল? ধনাত্মক। অলসো we can say that from this equation the value of work done is positive. তাহলে আজকে থেকে মুখস্থ করে ফেলো, স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা ½ kx²। ধনাত্মক না ঋণাত্মক সেটা তোমার উপর ছাইড়া দিলাম। শেষ আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমি কিন্তু দুইটা করাইছি, ভালো করে খেয়াল করো। তোমরা কিন্তু আবার এই কাজ করিও না, খাতার মধ্যে কাটাকাটি করিও না, তোমরা দুইটাই লিখতে হবে, কারণ এগুলো দুইটা প্রমাণ। আমি তো মনে করি একটু চালাকি করে কাজ সারাই ফেলছি, তোমরা তো আর মুছে দিতে পারবে না। তোমরা হেডলাইন আগেরটা দিয়ে একবার লিখবা, নতুন হেডলাইন দিয়ে আরেকবার লিখবা। নূরজাহান মিম, এক্সামে কি প্রমাণ আসবে? সাধারণত এক্সামে প্রমাণ আসে না, তবে আমরা প্রমাণ কেন করাই? কারণ প্রমাণ করাইলে বেসিকটা 100% ক্লিয়ার হয়ে যায়, আনাসে কানাসে ভিতরে কী আছে তুমি জানো। এখন তোমাকে এটা দেখে আমার শেখানো লাগবে না কোনটা কী মিন করে, তুমি দেখলেই বুঝে যাবা। এটা হচ্ছে প্রথম কথা। আর আমাদের অনেক সময় কিছু কিছু স্যার দেখা যায় ছোটো ছোটো যেমন প্রমাণ, যেমন এই প্রমাণটা তুমি দেখবা টেস্ট পেপার ঘাঁটাঘাঁটি করলে অনেকগুলো অনুধাবনমূলকে এই প্রশ্নটা আসছে, প্রমাণ করো যে এটা। তো আমাদের অনেক সময় চলে আসতে পারে, ওই জন্য শিখে রাখা ভালো। তো আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে যেতে পারে। আজ কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কুইক 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 কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? আমি শেষ করে দিচ্ছি। ওকে, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই। শাহনেওয়াজ সায়েম ভাইয়ের যোগজীকরণটা আরেকবার, তুমি গতিবিদ্যার যোগজীকরণ করছো কিনা আমি জানি না, তোমার উচিত ছিল সেটা করা। তো আমি সংক্ষেপে বলতেছি,
অ্যাপের জায়গায় কে এক্স দিলাম, এখানে যেহেতু এক্সের সাপেক্ষে যোগজীকরণ, এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, কে যেহেতু ধ্রুবক কেটা বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। আর যেহেতু এখানে লিমিট আছে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে লিখতে হয়, এগুলো আমরা গতিবিদ্যায় শিখেছি। এরপর হচ্ছে কনস্ট্যান্ট 2টা বের করে নিয়ে চলে আসলাম, ভিতরে থাকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মধ্যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো, আপার লিমিট এক্স, তাহলে এক্সের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় 0 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, 0 স্কোয়ার মানে হচ্ছে 0, তাহলে কে বাই 2 এক্স স্কোয়ার মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে মেইন জিনিস। ওকে ওকে ওকে, আমি বিদায় নিচ্ছি, না আমি আবার ক্লাস সেভ করতে পারবো না। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে।